সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমি তোমাদের হাজির হয়েছি যে কোর্সটি নিয়ে, সেটি হচ্ছে কৃষি এবং গ্রামীণ অর্থনীতি। আমাদের ক্লাসটি শুরুর জন্য সবার আগে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। বড় করে নিলাম আমাদের ক্লাসের সুবিধার জন্য। তাহলে আমরা যেটা আজকে পড়ব সেটি হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৃষি এবং গ্রামীণ অর্থনীতি কোর্সের তোমাদের সিলেবাসের 7 নাম্বার অধ্যায়, এবং অবশ্যই আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 7, আর লেকচারের শিরোনাম হচ্ছে ভূমি সংস্কার। তোমাদের সাথে আছি আমি সুমি চক্রবর্তী, সহকারী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। চলো আমাদের আজকে পাঠ্য বিষয় সম্পর্কিত জেনে নিই আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি। আজকে আমরা যেটা করব, ল্যান্ড রিফর্মস মানে ভূমি সংস্কার। এই অধ্যায়ে কি কি বিষয় আছে আমরা একটু দেখে নিই। ডেফিনিশন এন্ড টাইপস অফ ল্যান্ড রিফর্ম, সংজ্ঞা এবং ভূমি সংস্কারের ধরন বা প্রকারভেদ। ডিফারেন্সেস বিটুইন ল্যান্ড রিফর্মস এন্ড এগ্রিকালচারাল রিফর্ম, ভূমি সংস্কার এবং কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য। অবজেক্টিভস এন্ড নেসেসিটি অফ ল্যান্ড রিফর্ম, ল্যান্ড রিফর্মের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। ফিচার্স অফ পাস্ট এন্ড মডার্ন ল্যান্ড রিফর্মস, অতীত এবং বর্তমান সম্পর্কিত ভূমি সম্পর্কিত বিভিন্ন আইন, তার বৈশিষ্ট্য। প্রবলেমস অফ ফর্মুলেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ ল্যান্ড রিফর্ম পলিসি ইন বাংলাদেশ, বাংলাদেশে ভূমি সংস্কার সম্পর্কিত সমস্যা এবং তার সমাধান, বাস্তবায়নের পথে বাধা, সেগুলো কিভাবে দূরীভূত করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। আর যেটা দেখব সেটা হচ্ছে ডেফিনেশন অফ ল্যান্ড টেনিউর সিস্টেম, প্রবলেমস এন্ড সলিউশন, যেটা হচ্ছে ভূমি সত্ত্ব প্রথা, তার সমস্যা এবং তার সমাধান। শুরুতেই আমরা যেটা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে ডেফিনেশন এন্ড টাইপস অফ ল্যান্ড রিফর্ম। সেটি হচ্ছে ভূমি সংস্কার কি। ভূমির মালিকানা ও ব্যবহার সংক্রান্ত আইনের পরিবর্তন করে দেশের প্রচলিত ভূমিস্বত্ব ব্যবস্থার সংস্কার সাধন করাকে ভূমিস্বত্ব, যেটা আমরা বলছি ভূমি সংস্কার বলে। তাহলে কি হচ্ছে, দেশের যে প্রচলিত ভূমিস্বত্ব মানে ভূমি সংক্রান্ত যে অধিকার মালিকানা, সেটা সংস্কার করতে হবে, সেটাই হচ্ছে ভূমি সংস্কার। ডক্টর বি.কে জাহাঙ্গীরের মতে ভূমি সংস্কার হলো একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, আর এই সমস্যা সমগ্র সমাজ কাঠামো সংস্কারের সাথে জড়িত। ডক্টর আবুল বারাকাতের মতে ভূমি সংস্কার একটি মৌলিক ও বৈপ্লবিক কর্মকাণ্ড, এর জন্য রাষ্ট্রীয় বল প্রয়োগ অপরিহার্য। ডক্টর হুরিয়ানার মতে প্রকৃত ভূমি সংস্কার বলতে ক্ষুদ্র কৃষক ও কৃষি শ্রমিকদের সাথে সম্পত্তি বা জমিতে অধিকারের পুনর্বন্টনকে বোঝায়। তাহলে আমরা ব্যাপারটা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, ভূমি সংস্কার আসলে এটি হচ্ছে বিশাল একটি ধারণা, যেটার সাথে আমরা দেখি যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয় জড়িত, এবং সেখানে অবশ্যই রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। তাহলে এখন যেটা আমরা দেখতে যাচ্ছি আমাদের এই ভূমি সংস্কারের প্রকারভেদ। প্রফেসর রালেক বার্লো তার ল্যান্ড রিসোর্স ইকোনমিক্স গ্রন্থ এবং অপরাপর লেখকের পর্যালোচনা থেকে 4 ধরনের ভূমি সংস্কারের কথা আমরা উল্লেখ করতে পারি। যেটা হয়েছে, যদি একটা দেশে পুঁজিবাদী অর্থব্যবস্থা থাকে সেখানকার ভূমি সংস্কারের ধরন আলাদা। আমরা জানি পুঁজিবাদী অর্থব্যবস্থা আমরা পড়েছি মাইক্রো ইকোনমিক্সে, তাই তো শিক্ষার্থীরা? তাহলে পুঁজিবাদী অর্থব্যবস্থা সেখানে কি হবে, আমি যেটা বলছি খণ্ড বিখণ্ড জমি, সেখানে একত্রীকরণ সহ অপরাপর বিষয় বা বিধিমালা সেখানে অন্তর্ভুক্ত থাকতে পারে। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেখানে কেমন ভূমি সংস্থা থাকতে পারে, সেখানে সবকিছু রাষ্ট্রীয় মালিকানাধীন অবস্থায় পরিচালিত হবে। আর কল্যাণমুখী সমাজ ব্যবস্থা, সেখানে আমরা কি দেখেছি, যদি বিবেচনাধীন সরকার দর্শক কল্যাণমুখী হয় তখন তিনি কি করবেন, যেটা আমরা বলেছি বাধ্যতামূলক ভাবে জমিগুলো খণ্ড বিখণ্ড জমি একত্রে করার জন্য তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। আর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা যেটা বলছি, সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং জমির অসম বন্টন দূর করার জন্য সরকার কি করতে পারেন, জমির সর্বোচ্চ মালিকানা বা সীমানা তিনি কি করতে পারেন, নির্ধারণ করে দিতে পারেন। এটা আমরা দেখলাম। তার মানে যেটা হচ্ছে এক এক অর্থ ব্যবস্থার এক এক রাজনৈতিক প্রেক্ষাপট, বা যেটা আমরা বলি আমাদের যে যেটা আমরা বলেছিলাম যে সমাজ ব্যবস্থা, এক এক সমাজ ব্যবস্থায় কিন্তু এক এক রকম ভূমি সংস্কার ব্যবস্থা প্রচলিত রয়েছে।
যেটা আমরা পরবর্তী টপিক এখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে ডিফারেন্সেস বিটুইন ল্যান্ড রিফর্মস এন্ড এগ্রিকালচারাল রিফর্ম। একটি হচ্ছে ভূমি সংস্কার, এটা হচ্ছে কৃষি সংস্কার। শিক্ষার্থীরা তোমাদের কি মনে হয় ভূমি সংস্কার এবং কৃষি সংস্কার দুটো কি একই বিষয়? তোমরা কি মনে করছো বলো তো? আমি শিক্ষার্থীদের প্রশ্ন করছি, ভূমি সংস্কার এবং কৃষি সংস্কার দুটো কি একই বিষয়? তোমরা কি ভাবছো এ সম্পর্কে? আচ্ছা, তোমরা বলতে পারছো না নিশ্চুপ, তাহলে আমি বলে দিচ্ছি। ভূমি সংস্কার এবং কৃষি সংস্কার কিন্তু কখনোই এক নয়, দুটো কিন্তু আলাদা বিষয়। আমরা এখানে ছোট্ট একটা দুটো ছবি দিয়েছি। এখানে দেখা যাচ্ছে একটি ছবি, এটা হচ্ছে চীনের চীন দেশের একটা চিত্র। এটা হচ্ছে ভূমি সংস্কার, সেখানে ভূমি সংস্কার হয়েছিল। আর এটা হচ্ছে এগ্রিকালচারাল রিফর্ম, যেটা হচ্ছে কৃষি সংস্কার। আমরা দেখছি এখানে সনাতনী জায়গায় আধুনিক পদ্ধতি চলে এসেছে, যেটা আমরা আমাদের আগে বা পূর্ববর্তী ক্লাসগুলোতেও কি আমরা দেখেছিলাম, তাই তো? আচ্ছা, তাহলে যেটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে সংজ্ঞাগত কি পার্থক্য আমরা যেটা বলেই ফেললাম। ভূমি সংস্কার যেটা আমরা বলেছি, বিদ্যমান ভূমি স্বত্ব ব্যবস্থা, ভূমির মালিকানা ধরন এগুলো পরিবর্তন। আর কৃষি সংস্কার কি প্রাচীন চাষাবাদের পরিবর্তে আধুনিক চাষাবাদ ব্যবস্থা প্রবর্তনই হচ্ছে কৃষি সংস্কার। তারপরে দেখো এখানে আমি কি বলেছি, পরিবর্তন। ভূমি সংস্কার কি করছে, শুধু ভূমির মালিকানা, ক্রয় বিক্রয়, উত্তরাধিকার, খাঁচা সম্পর্কিত এই জাতীয় বিধান পরিবর্তন করছে। আর যেটা কৃষিতে কি বলছি, ভূমি ছাড়াও চাষাবাদ, তারপর যেটা বলছে উৎপাদন, যাবতীয় সবকিছু এখানে আসবে। শুধুমাত্র ভূমি বিষয় এখানে থাকবে না, সবকিছু আসবে, বাজারজাতকরণ সবকিছু আসবে। এরপর যেটা দেখবো, ধারণা বোঝাই যাচ্ছে ভূমি সংস্কার ধারণাটা সংকীর্ণ, আর এগ্রিকালচার রিফর্ম যেটা অবশ্যই একটা বিস্তৃত ধারণা। আর যদি পদক্ষেপ বলতে চাই, ভূমি সংস্কার হচ্ছে কৃষি সংস্কারের একটা পদক্ষেপ। তারপর যেটা আমরা বলতে চাই, শর্ত, শুধু ভূমি সংস্কার কিন্তু কৃষি উন্নয়ন ঘটাতে কখনোই পারে না, কেননা কৃষি উন্নয়নের সাথে আরো অনেক বিষয় জড়িত, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতেও বিশদভাবে আলোচনা করেছি। আর প্রয়োজন যদি বলি, ভূমি সংস্কার কিন্তু কৃষি সংস্কারের জন্য প্রয়োজন, কিন্তু কৃষি সংস্কার কোথায় কিন্তু ভূমি যেটা আমরা বললাম ভূমি সংস্কারের প্রয়োজন নয়। কৃষির জন্য ভূমি সংস্কার অত্যাবশ্যকীয় এমন কোনো কিছু কিন্তু সেটা অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এরপরে আমরা যেটা যাচ্ছি, অবজেক্টিভস অফ ল্যান্ড রিফর্ম, মানে ভূমি সংস্কার কেন করবো, কি দরকার, ভূমি সংস্কার করার প্রয়োজনীয়তাটা কি, আমরা কি বলতে চাই শিক্ষার্থীরা? অবশ্যই ভূমি সংস্কারের প্রয়োজন আছে, ল্যান্ড রিফর্মের প্রয়োজনীয়তা আছে, সেগুলো আমরা এখন বলেছি। দেখো, 1 নাম্বার বলেছি ভূমির মালিকানার পরিবর্তন, যেটা আমরা বারবার দেখেছি আমাদের মতো বা বিশ্বের যে অনুন্নত দেশ, সেখানে যেটা হয়েছে, দেশে যদি আমরা ধরি জনসংখ্যা 80% লোকের হাতে কিন্তু দেখা যাচ্ছে মাত্র 20% জমি আছে, আর বাকি যে 20% বা 20% জনগণ, তাদের হাতে আছে 80% জমি। এটা একটা নিত্যদিনের চিত্র, সেটা পরিবর্তন করা দরকার। তারপর যেটা আমরা বলছি, সামাজিক সমতা আনতে হবে, যেটা আমরা বারবার বলি ইকোনমিক্সে, অর্থনৈতিক সমতা লাগবে, সেটা আমরা বলেছি। সুষম রাজনৈতিক উদ্দেশ্য, একটি দেশে সরকার কি চায়, জনগণ সবাই কি থাকবে, শান্তিতে থাকবে, সুষম একটা রাজনৈতিক পরিবেশ বিরাজ করবে। তারপর যেটা বলেছি, দেখো, যৌথ খামার প্রতিষ্ঠা, এটা একটা লক্ষ্য। ল্যান্ড রিফর্ম করতে গেলে যদি করি, তবে যৌথ খামার দরকার। তারপরে যেটা বলেছি, উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, বেকার সমস্যা দূরীকরণ, নিবিড় চাষাবাদের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, খাস জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ, সমাজ বিপ্লব প্রতিরোধ, সমাজে যেন বিদ্রোহ দেখা না দেয়, কৃষক সমাজ যেন অসন্তুষ্ট না হয়ে বিদ্রোহের দিকে না চলে যায়, তার জন্য কিন্তু আমার কৃষির পুনর্গঠন অবশ্যই দরকার। এরপরে আমরা স্লাইডে যেটা দেখতে পাচ্ছি, পরবর্তী স্লাইড, সেখানে বলা আছে নেসেসিটি অফ ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ। আসলে যেটা ভূমি সংস্কারের গুরুত্ব আর ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা, এই দুটো বিষয় আসলে একই, কিন্তু এখানে সেপারেট ভাবে আমি বলেছি বাংলাদেশে কেন ভূমি সংস্কার প্রয়োজন, সেই বিষয়টা আমি যেটা বলেছি বাংলাদেশে কেন দরকার, যেটা আমরা বলেছিলাম ভূমির সুষম বন্টন। শুরুর দিকে আমরা এটা বলেছিলাম, জমির খণ্ড বিখণ্ডটা রোধ, যেটা আমরা গত পূর্ববর্তী ক্লাসগুলোতেও বলেছি। জমিগুলো কি হচ্ছে, যেহেতু জনবহুল জনগোষ্ঠী এবং সম্পদ যখন ভাগ হয়ে যাচ্ছে, জমি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যাচ্ছে এবং খণ্ড খণ্ডিত হচ্ছে। এই জমি চাষাবাদ করে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধশালী হওয়া সম্ভব নয়। সেজন্য যেটা করতে হবে, তার জন্য আইন প্রণয়ন করতে হবে। খাস জমি বন্টন, খাস জমি কি করতে হবে, প্রকৃত চাষীদের মধ্যে বন্টন করতে হবে। সমবায় খামার প্রবর্তন করতে হবে, কৃষকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে, যেটা থেকে বাংলাদেশের কৃষকরা বঞ্চিত। তারপর যেটা বলেছি, দুঃখিত,
জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ, যেটা আমরা দেখেছি মাথাপিছু জমির পরিমাণ কতখানি হবে তার একটা নির্ধারণ, একটা নির্দিষ্ট মাপকাঠি থাকতে হবে। তারপর বলেছি প্রান্তিক কৃষকদের সমস্যা দূরীকরণ, ভূমিহীন কৃষকদের পুনর্বাসন, বর্গা চাষীদের স্বার্থ রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, পল্লী উন্নয়ন, সামাজিক বৈষম্য দূর করা, রাজনৈতিক অসমতা দূরীকরণ, ক্রয় বিক্রয় সহজীকরণ, কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি। এই বিষয়গুলো যেগুলো উল্লেখ করেছে এটা আমরা একটু আগে বুঝে গেছি। তার মধ্যে যদি আমি বলতে চাই, যেমন ক্রয় বিক্রয় সহজীকরণ, এখানে ক্রয় বিক্রয় বলতে কিন্তু আসলে কৃষি ভূমিকে বলেছে, যেটার ক্ষেত্রে আইন প্রণয়ন করা দরকার। যেমন যদি কেউ বর্গা চাষী হয়, যদি জমির মালিক জমি বিক্রয় করেন, সবাইকে আমরা যেটা করব বর্গা চাষী কিন্তু অগ্রাধিকার দিতে হবে, বা আশেপাশে যারা জমি যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিতে হবে। এরকম কিন্তু আইন প্রণয়ন করা উচিত, অবিলম্বে দরকার। তারপর যেটা আমরা বলেছি পল্লী উন্নয়ন দরকার, তার জন্য কিন্তু আমার ল্যান্ডের রিফর্ম অবশ্যই দরকার। এখানে প্রতিটা বিষয় আমরা বুঝতে পেরেছি আশা করি। এরপর যেটা তোমাদের সিলেবাস স্পষ্ট বলা আছে, ডিফারেন্ট ল্যান্ড রিফর্মস মেজার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন সময়ে, এটি হচ্ছে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে, সেখানে যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় এই ভূমি সংস্কার সম্পর্কিত বিভিন্ন অধ্যাদেশ জারি হয়েছে। আসো আমরা একটু দেখে নিই সেই অধ্যাদেশগুলো কি কি, আর সেই অধ্যাদেশ যখন প্রণয়ন করা হয় তার ফলে আমরা কৃষি ভূমিতে আমরা কি অবস্থা দেখি তার মূল্যায়নে আমরা চেষ্টা করি। শুরুতে যেটা আমরা বলতে যাচ্ছি, 50-এর দশক তথা পাকিস্তান আমল থেকে 1990 সাল পর্যন্ত প্রশাসন ও সংস্কারের ক্ষেত্রে বারবার ভূমি সংস্কার নীতি প্রণীত হয়েছে। 1950 সালের 16 ডিসেম্বর গৃহীত পূর্ব বাংলার জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন, সংক্ষেপে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1950 নামে অভিহিত হয়। এরপরে যেটা হচ্ছে 1960 সালে একটা অধ্যাদেশ জারি করা হয়, এরপর 1972, তারপর হচ্ছে 1984। তার মানে আমরা যেটা দেখতে চাচ্ছি, যদি সাল ধরি 1950 এবং 1960, এই দুটো কিন্তু আমরা যেটা বলতে পারি পাকিস্তান আমলের কথা, আমাদের মুক্তিযুদ্ধের আগের সময়। আর যেটা আমরা ধরছি 72 আর 84, 72 ঠিক মুক্তিযুদ্ধের পরবর্তী সময়, আর 84 তার কিন্তু খুব একটা বেশি দূরে নয়। এই হচ্ছে আমাদের ভূমি সংস্কার অধ্যাদেশ। চারটা আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে। আমরা শুরুতে যেটা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে পূর্ব বাংলা জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন 1950। আসো আমরা এটা দেখে নিই এখানে কি বলা আছে। পূর্বশত জমিদারি আইন, এটা যেটা বলা হয়েছে, আমরা বলতে চাচ্ছি এটি আসলে হঠাৎ করে আসেনি। এই আইনটি আমরা সবাই যারা ইতিহাস জানি, আমরা সবাই চিরস্থায়ী বন্দোবস্তের কথা শুনেছি, সেই লর্ড কর্নওয়ালিস, ওনার কথা তো আমরা সবাই জানি, চিরস্থায়ী বন্দোবস্তের কথা, সূর্যাস্ত আইন, এগুলোর সাথে তো আমরা অত্যন্ত পরিচিত, আমরা তো এগুলো পড়ে এসেছি। সেখানে আমি যেটা দেখি, প্রকৃতপক্ষে যে 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পূর্ববঙ্গে যে জমিদারি প্রথা উদ্ভব হয়, তার ফলে দেশের যে প্রজা সম্প্রদায় অত্যন্ত কি হয়, তারা এর জন্য শোষিত বঞ্চিত হয়। তার ফলস্বরূপ যেটা আমরা বলি, এই যে একটা দুরবস্থা দূর করার জন্য 1938 সালে যেটা আমরা বলছি স্যার প্রাউড কমিশন বা ভূমি রাজস্ব কমিশনের সুপারিশ অনুসারে 1950 সালে এই পূর্ব বাংলা জমিদারি দখল বা প্রজাস্বত্ব আইনটি জারি করা হয়। তাহলে এখন আমরা দেখবো এই আইনের বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা খুব সংক্ষেপে এখানে উল্লেখ করেছি। যেমন বলেছি প্রত্যেক কৃষক জমির পূর্ণ অধিকার পাবে যদি সে জমিদারকে নিয়মিত কর বা খাজনা প্রদান করে। যদি কেউ নিয়মিত কর বা খাজনা প্রদান করে, সে অবশ্যই জমির পূর্ণ অধিকার পাবে। তারপর যেটা আমরা বলেছি, কৃষকেরা যদি জমি বিক্রয় করে তবে অবশ্যই তার পার্শ্ববর্তী যিনি জমির কৃষক তিনি কিন্তু অগ্রাধিকার পাবেন। তারপরে এটা আমি বলেছি বসত বাড়ি ছাড়া প্রত্যেক পরিবার 100 বিঘা জমি অথবা মাথাপিছু 10 বিঘার মধ্যে যা অধিকতর তার অধিক জমি ভোগ করতে পারবে না। মানে মাথাপিছু জমি হবে 10 বিঘা, আর বসত বাড়ি ছাড়া প্রত্যেক পরিবার হবে 100 বিঘা জমি থাকতে পারবে। কৃষকদের কাছ থেকে মোট উৎপাদনের 1/10 খাজনা নেওয়া হবে, মানে 10 ভাগের 1 ভাগ হচ্ছে যা উৎপাদন হবে সেটা কৃষকদের কাছ থেকে খাজনা হিসেবে আদায় করা হবে। চাষি ছাড়া কোনো অকৃষক কিন্তু জমি ক্রয় করতে পারবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বলা হয়েছিল, এই আইনটা প্রণয়ন করার পর্যন্ত 10 বছর পর্যন্ত কিন্তু আইনটা বলবৎ থাকবে। তার মানে 1960 সাল পর্যন্ত কিন্তু এই আইনটা বলবৎ থাকবে। ফলাফল আমরা কি দেখেছিলাম, অত্যন্ত সন্তোষজনক ফলাফল ছিল। দেখো 3 ভাগে ভাগ করেছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক। উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছিল, কৃষকের আয় বৃদ্ধি হয়েছিল,
শিল্প খাতে ধনাত্মক প্রভাব পড়েছিল, কৃষির আধুনিকীকরণ হয়েছিল, বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়েছিল। সামাজিক ক্ষেত্রে আমরা দেখেছিলাম শোষণের অবসান হয়েছিল, কৃষকরা সামাজিক দিক থেকে মর্যাদা পেয়েছিল, আয় বৈষম্য হ্রাস পেয়েছিল। আর রাজনৈতিক যদি আমরা বলি, সামন্তবাদের অবসান হয়েছিল, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। খুবই তাৎপর্যপূর্ণ একটি অধ্যাদেশ। এরপরে আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে 1960 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ। যেটা আমরা বলতে চাচ্ছি, এটা আসলে কোনো ভূমি সংস্কার ছিল না, এটা ছিল আসলে অধ্যাদেশ। এই অধ্যাদেশ দ্বারা শুধুমাত্র 1950 সালের যে প্রজাতন্ত্র আইন সেটা পরিবর্তন করা হয়। তৎকালীন যে শাসক গোষ্ঠী পাকিস্তান সরকার তাদের সুবিধার্থে এই অধ্যাদেশটা জারি করেছিলেন। এখানে বলা হয়েছিল প্রতিটি পরিবার 375 বিঘা জমি বা মাথা পিছু 10 বিঘা জমি ব্যবহার করতে পারবে এবং বাড়ির জন্য 10 বিঘা জমি ব্যবহার করতে পারবে। এটা ছিল আইন। আর যেটা আমরা বলেছি, এই আইনটা কিন্তু সমবায় বা যান্ত্রিক কৃষি খামার, আবার চাষ, চা, তুলা এসব ক্ষেত্রে কার্যকর হবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে ছিল না। আর এটা ছিল মূলত বারবার যেটা বললাম পাকিস্তানি শাসক শ্রেণীর অনুকূলে, যেটা আমরা যার প্রেক্ষাপটে আমরা বলেছিলাম কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই আইন সংশোধনের জন্য, বা আরো তো আমরা জানি সেই ইতিহাস। এখন সরাসরি চলে যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়, যেটা হচ্ছে 1972 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ। 1972 সালে ভূমি সংস্কার অধ্যাদেশে দেখো অনেকগুলো বৈশিষ্ট্য, এবং যেটা আমরা পাশাপাশি এখানে উল্লেখ করেছি, এটার কিছু মূল্যায়ন করার চেষ্টা করেছি বা এটার কি ব্যর্থতা আছে আমরা কিন্তু সেটা দেখার চেষ্টা করেছি। আচ্ছা, শুরুতেই যেটা আমরা বলেছি, পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার নামে পৃথক একটি মন্ত্রণালয় কিন্তু তৎকালীন সময় গঠন করা হয়েছিল। আর সর্বোচ্চ সীমা যেটা আমরা বলেছিলাম, পরিবার প্রতি সর্বোচ্চ সীমা হচ্ছে জমির হচ্ছে 100 বিঘা। অতিরিক্ত জমি কি করতে হবে আমরা বলেছিলাম সরকারের নিকট হস্তান্তর করতে হবে, এবং তারিখটাও এখানে বলা ছিল 1972 সালের 5ই আগস্টের পরবর্তী 60 দিনের মধ্যে। আমি আবার বলছি, 1972 সালের 5ই আগস্ট তার ঠিক পরবর্তী 60 দিনের মধ্যে, মানে 2 মাসের মধ্যে সে অতিরিক্ত জমি হস্তান্তরের কথা ছিল। বকেয়া খাজনা মওকুফের কথা বলা হয়েছিল, যেহেতু মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এই যে অতিরিক্ত খাজনা, বকেয়া খাজনা, সেটা যেটা বলা হয়েছে 1972 সালের 14ই এপ্রিল পর্যন্ত সমস্ত বকেয়া খাজনা কিন্তু মওকুফ করে বলা হয়েছিল। শিক্ষার্থীরা একটু সংশোধন করে নিও, আমার এখানে টাইপ করতে ভুল হয়েছিল, এটা হবে ইজারাদারি বিলোপ। সংশোধন করে নিয়েছে শিক্ষার্থীরা সবাই, ইজারাদারি বিলোপ। এটা কি, ইজারাদার প্রথা কিন্তু থাকবে না, দীর্ঘকাল যাবত কোনো ইজারাদারি প্রথা থাকবে না। আচ্ছা, এখন যেটা আমরা দেখছি খাস জমি। শিক্ষার্থীরা তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা পরে চলে যাচ্ছি। যেটা আমরা বলছি সেলামি ছাড়াই জমি আছে। হ্যাঁ বলো, প্রশ্ন বলো, করো, প্রশ্ন করতে চাইছিলে করো। আচ্ছা, আমি তোমার প্রশ্নটা পড়ে নিয়েছি, আমি ক্লাস শেষে আমরা দেখব, আমরা একটু পরে আসি। ওটাই ওটাই বাবা বুঝতে পারছি না। এটা মানে তোমার প্রশ্নটা আমি পরে নিব, তোমার ইন্টারনেটের শব্দটা স্পষ্ট নয়, তোমার প্রশ্নটা আমি চারটার শেষে নিব, তখন আমাকে আবার করো। হ্যাঁ, ইজারাদার যেটা আমরা বলতে পারি ভাড়ার চালিত, ইজারাদার যেটা হচ্ছে মানে কি বলবো, এটা চুক্তির ভিত্তিতে যেটা দেওয়া হয়, ইজারা দেওয়া হয়, জমি ভাড়া দেওয়া হয়, যেটা সত্যি আসলে সেটা হচ্ছে। আর যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেলামি ছাড়াই জমি বন্টন, জমি বন্টনের আগে আমরা যেটা করি যে অগ্রিম নিতে হয়, সেলামি নিতে হয়, সেলামি ছাড়াই জমি কৃষকদের মধ্যে বন্টন করা হবে। খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্টন করতে হবে। তারপর এটা বৈশিষ্ট্য ছিল চরের মালিকানা অবশ্যই সরকার থাকবেন, যত ধরনের চর থাকবে সব কিন্তু সরকার অধিগ্রহণ করবেন, পয়সাটা তিনি জনগণের মাধ্যমে বন্টন করে দেবেন। তারপর তাকে বলেছি অনাবাদী জমি আবাদ করতে হবে। হাওর এবং বিল সংক্রান্ত নীতি বা বোর্ড কিন্তু গঠন করা হয়, যেটা আমরা জানি সিলেট ময়মনসিংহ কিন্তু হাওর এলাকা, সেখানে কিন্তু অনেক পতিত জমি আছে, সেগুলো নিয়ে কিন্তু একটা বোর্ড গঠন করতে হবে, সুপারিশ করা হয়েছিল সেইখানে। আর যেটা আমরা বলেছিলাম সমবায় নীতি, যেসব জমি খণ্ডের আয়তন 500 একরের বেশি, সব জমি একরের আয়তন 500 একরের বেশি, সেগুলোকে একত্রে করে একটা সমবায় ব্যবস্থার কথা বলা হয়। তারপর যেটা আমরা দেখছি এই আইনটার মূল্যায়নটা দেখি, আসলে কি এই আইনটা সফল হয়েছিল? না,
আইনটা সফল হতে পারেনি, তার কিছু ব্যর্থতা ছিল। একে তো আমরা বলতেই যে পারি, যেটা হচ্ছে যুদ্ধ ঠিক পরবর্তী দেশের অর্থনীতি ভগ্ন অর্থনীতি, সেই সময় সরকারের কিন্তু সম্পদের স্বল্পতা, এবং বিভিন্ন আমরা জানি যুদ্ধকালীন যেগুলো যে আমাদের আর্থসামাজিক যে ধ্বংস, আমাদের যে অবকাঠামো, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, সেগুলো পুনর্গঠনেরও দরকার ছিল। তাই যেটা আমরা শুরুতে বলতে যাচ্ছি, কেন সম্ভব হয়নি, ব্যর্থ হয়েছিলাম। দেখো, জমির সর্বোচ্চ সীমা নির্ধারণে কিন্তু সেটা এই আইনটা ব্যর্থ হয়েছিল, অধ্যাদেশটা। উদ্বৃত্ত জমি বন্টনের সমস্যা হয়েছিল। করের বোঝা থেকে কিন্তু জনগণ বা কৃষক কিন্তু বাদ যায়নি। সরকার যদিও বলেছিলেন 25 বিঘা জমি পর্যন্ত জমি কাজরা মকুব করে দেওয়া হয়েছে, তারপরেও যেটা আমরা বলবো, অন্যান্য যে করগুলো আছে, উন্নয়ন কর, শিক্ষা কর, সেই করগুলো থেকে জনগণকে, কৃষক সমাজকে বেরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি। বর্গা প্রথা কিন্তু বিলোপ হয়নি, ইজারা প্রথা বাতিল সম্ভব হয়নি, খাস জমি কিন্তু বন্টন হয়নি, যেটা আমরা বলি যে প্রকৃত কৃষক কিন্তু খাস জমি পায়নি। চরের জমি কিন্তু যেটা হয়েছে, যারা হচ্ছে ক্ষমতাধর শক্তিশালী তাদের কাছে চলে গিয়েছিল, ভূমিহীন ক্ষুদ্র কৃষক কিন্তু পায়নি। অকৃষকদের কিন্তু স্বার্থ সংরক্ষিত হয়েছিল, যারা আসলে কৃষির সাথে জড়িত না, তারা কিন্তু সুবিধা পেয়েছিল বেশি। জমির মালিকানা যেটা আমরা বলতে পারি, এত যে যেটা আমরা বলেছিলাম মাথাপিছু জমি, সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না। ভূমির যে বিভাজন, সেক্ষেত্রে সমস্যা ছিল। আর হাওর বোর্ড, সেখানে যেটা দেখেছিলাম গঠন করার কথা থাকলেও সেখানে কিন্তু দুর্নীতি বাসা বেঁধেছিল, যার জন্য সেই বোর্ডটির কার্যক্রম কিন্তু সফল হয়নি। এখন যেটা দেখতে চাচ্ছি, আমাদের দেশের সর্বশেষ এখন পর্যন্ত যে ভূমি সংস্কার অধ্যাদেশ, সেটা হচ্ছে 1984 সালের। আসলে আমরা দেখি কি বলা আছে সেখানে। 1 নাম্বার যে বৈশিষ্ট্য আমরা বলেছি, জমির সর্বোচ্চ সীমা। জমির সর্বোচ্চ সীমা এখানে কিন্তু একটু কমিয়ে দিয়েছে, যেটা এখানে বলেছি বসত বাড়ি ছাড়া বন্যা মুক্ত এলাকায়, বসত বাড়ি ছাড়া বন্যা মুক্ত এলাকায় বলা হয়েছে সর্বোচ্চ সীমা 75 বিঘা। আর যেখানে বন্যা বা অন্যান্য এলাকা, সেখানে বলেছে সর্বোচ্চ 100 বিঘা নির্ধারণ করা হয়েছে। আর ক্রয় সূত্রে জমির সীমা বলা হয়েছে সর্বোচ্চ 60 বিঘা জমি থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। অনুপস্থিত মালিকানার সীমানা এখানে যেটা বলা হয়েছে, যদি সরাসরি জমির মালিক জমি কৃষির সাথে জড়িত না থাকে, তবে যেটা বলা হচ্ছে বন্যা মুক্ত এলাকায় বসত বাড়ি ছাড়া তা 30 বিঘা জমি থাকতে পারবে। আর অন্যান্য এলাকায় বলেছি 50 বিঘা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তারপর যেটা আমরা বলছি উদ্বৃত্ত জমির ক্ষতিপূরণ। এই যে আমরা বললাম সরকার উদ্বৃত্ত জমি নিয়ে নেবেন, যার কাছে মাথাপিছু জমির পরিমাণ থেকে বেশি থাকবে, সরকার সেই জমিটা নিয়ে নেবেন। এখন সরকার তো জোর করে নেবেন না, অবশ্যই সেই জমির একটা ক্ষতিপূরণ দিবেন। সেটা কি হিসাব বলা হয়েছে, ক্ষতিপূরণটা দেওয়া হবে 20 বছরে, প্রতি বছর 5% সুদে, যেটা বলে পরিশোধযোগ্য বন্ডে এটা কি করা হবে, প্রদান করা হবে, সেটা এখানে বলা হয়েছে। আর বর্গা প্রথার সংস্কারের কথা কিন্তু এখানে বলা হয়েছিল এই আইনে বারবার, যেটা আমরা বলেছি। এই কথাটা আমি এখন যে কথাগুলো বলবো সবাই খুব মন দিয়ে শোনো, স্লাইডে এত কিছু উল্লেখ করা সম্ভব হয়নি। তাহলে বর্গা প্রথার সংস্কারটা আমি বলছি। উৎপাদিত ফসলের অনেক ভাবে আছে, একটা যেটা বললাম উৎপাদিত ফসলের 3 ভাগের 1 অংশ মালিক, 3 ভাগের 1 অংশ বর্গা চাষী, আর 3 ভাগের 1 অংশ যিনি উপকরণ সরবরাহ করবেন তিনি পাবেন। এই হচ্ছে একটা সংস্কারের প্রস্তাব। আরেকটা যেটা বলা হয়েছে, যদি জমি মালিক বর্গা চাষী উভয় যদি সমানভাবে উপকরণ ব্যয় বহন করেন, তবে কি হবে, ফসলটা অর্ধেক হারে পাবেন, মালিক অর্ধেক কৃষক অর্ধেক। আর যেটা বলা হয়েছে, জমির মালিক যদি একাই উপকরণের অধিকাংশ বহন করেন বা পুরোটাই বহন করেন, তবে তিনি পাবেন 2/3, আর বর্গা চাষী পাবেন 1/3। আর বর্গা চাষী যদি উপকরণ একাই বহন করেন, বর্গা চাষী, সেক্ষেত্রে চাষী পাবেন 2/3, মালিক পাবেন 1/3। কোন বর্গা চাষী 15 বিঘার উপরে জমি নিজের দখলে রাখতে পারবেন না, 15 বিঘার উপরে জমি তিনি বর্গা চাষ হিসেবে নিতে পারবেন না। আর যেটা আমরা বলেছি 5 বছর অতিবাহিত হওয়ার আগে কোনো জমির মালিক বর্গা চাষীকে জমি থেকে সরাতে পারবেন না, এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে বর্গের কথা সংস্কারের মধ্যে অনেকগুলো কথা আসলো, আমি আবার একটু সংক্ষেপে বলছি। জমির মালিক পাবেন 1/3, কৃষক 1/3, আর উপকরণ সরবরাহকারী যিনি তিনি পাবেন 1/3। তার মানে যদি জমির মালিক উপকরণ সরবরাহ করেন উনি পাবেন 2/3, কৃষক পাবেন 1/3। আর যদি কৃষক উপকরণ সরবরাহ করেন তবে কৃষক পাবেন 2/3, জমির মালিক পাবেন 1/3। এই হচ্ছে অবস্থা। আর ন্যূনতম মজুরি যেটা আমরা বলেছি, দৈনিক 3.5 সের চাল বা তার সমমূল্য
অর্থটা হচ্ছে কৃষকের মজুরি। আর উচ্ছেদ যেটা আমরা বলেছি ঋণের দায় কিন্তু কৃষককে কখনোই তার বসত বাড়ি থেকে উচ্ছেদ করা যাবেই না। আর আবাসিক জমির মালিকানা যেটা আমরা বলেছি, যদি উনি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা মহানগরীতে যেটা আমরা বলছি আবাসিক জমির মালিকানা মাথাপিছু 5 কাঠা, এখানে থাকতে গেলে আমরা যেটা বলেছি মাথাপিছু 5 কাঠা জমি, আর অন্যান্য শহরে কিন্তু 10 কাঠার বেশি আবাসিক জমি থাকবে না। আর ভূমিকর যেটা আমরা বলেছি পরোক্ষ চাষাবাদ ব্যবস্থা নিরুৎসাহিত, আর স্বচাষকে উৎসাহিত করার জন্য এখানে প্রগতিশীল হারে কিন্তু ভূমিকর আদায় করা হয়। প্রগতিশীল কর আদায় আমরা তো এটা পড়েছি, এটা কোথায় আমরা পড়েছি তোমাদের ইয়ে আছে, আমরা জানি এটা আমরা ফিনান্সে তোমরা কৃষি অর্থনীতি বা যেটা আমরা বলেছি তোমাদের ফিনান্স একটা বিষয় আছে, সেখানে তোমরা দেখেছো কর ব্যবস্থা প্রগতিশীল কর, অধোগতিশীল। প্রগতিশীল কর কি মানে ধীর গতিতে কর বাড়ানো, হঠাৎ করে না, ধীরে ধীরে কর বাড়ানো, সেই ব্যবস্থা এখানে ছিল। তাহলে যেটা আমরা দেখছি, তাহলে কি এই অধ্যাদেশটা কি সফল হয়েছিল বা এটা মূল্যায়ন যদি করতে যাই, না এটাও কিন্তু পুরোপুরি সফল হয়নি, ব্যর্থতা আছে। দেখো ব্যর্থতার চিত্রগুলো আমি এখানে তুলে ধরেছি। জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ সঠিক হয়নি, জনসংখ্যা অনুপাতে বা জনসংখ্যার অনুপাতে আমরা কিন্তু জমি বলতে পারবো না সর্বোচ্চ সীমাটা সঠিক। জমি পুনর্বন্টন কিন্তু সম্ভব হয়নি। কৃষির উৎপাদনশীলতাও কিন্তু বৃদ্ধি তেমন পায়নি। বর্গা চাষের নিরাপত্তা কিন্তু এক্ষেত্রে সংরক্ষিত হয়নি। ভাগা ব্যবস্থা আছে, ভাগা বর্গা চাষ ব্যবস্থা, যেটা আমি বললাম একটু আগে, 1/3 কৃষক, 1/3 হচ্ছে আমার চাষি, আর বাকি 1/3 কে পাবেন যিনি উপকরণ সরবরাহ করবেন। তাহলে ভাগার ব্যবস্থা আছে এখানে। তারপরে এখানে আমরা যেটা দেখেছি ন্যূনতম মজুরি কিন্তু যথেষ্ট না, যেটা বলা 350 চাল অর্থাৎ সমমূল্য। ভূমিহীন কৃষক কিন্তু উপকৃত হয়নি। প্রকৃত চাষিকে মালিকানা প্রদান করা হয়নি। আর যেটা সবসময় বলছে খুবই জটিল বিষয়, জমি বিভাজন খণ্ড বিখণ্ডতা রোধ করা। আর বর্গা চাষ কিন্তু উচ্ছেদ হয়নি, বর্গা প্রথা চলেই যাচ্ছে এখনো চলছে। আর বর্গাদারের অধিকার কিন্তু সংরক্ষিত এখানে হয়নি, যেটা আমরা বলেছিলাম যদি জমি বিক্রয় করা হয় বর্গা চাষী কিন্তু অগ্রাধিকার পাবেন, কিন্তু দেখা যাচ্ছে জমির যিনি মালিক সে বর্গা চাষীকে কিন্তু অগ্রাধিকার দিচ্ছেন না জমি বিক্রয়ের ক্ষেত্রে। এর পরবর্তী আমরা যেটা দেখব ডিফেক্টস অফ ল্যান্ড রিফর্ম সিস্টেম অফ বাংলাদেশ। একটু আগে আমরা যে আইনগুলো দেখলাম সেই আইনের অধীনে আমরা যদি সার্বিকভাবে বলতে পারি বাংলাদেশের ভূমি সংস্কার ব্যবস্থা ত্রুটিগুলো কি কি, আমার মনে হয় তোমরা সেটা বুঝে গেছো। যেমন আমি বলেছি ত্রুটিগুলো হচ্ছে জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ হয়নি, তারপর মালিক কর্তৃক জমি চাষ যেটা আমরা দেখেছি বাংলাদেশে বা অন্যান্য দেশে কিন্তু জায়গাতে অধিকাংশ ক্ষেত্রে জমি মালিক শহরে অবস্থান করছেন, গ্রামে কিন্তু অবস্থান করছেন না। তো যেটা বলা হয়েছে এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যেটা আমরা বলেছিলাম জমির মালিক যদি সরাসরি উৎপাদন কাজে নিয়োজিত না থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা জমির আয়তনের কথা বলা হয়েছিল সেটাও কিন্তু মানা হচ্ছে না। ভূমিহীনদের স্বার্থ এখানে সংরক্ষিত হচ্ছে না, ভূমি বন্টন ব্যবস্থায় ত্রুটি আছে, বর্গা চাষীর স্বার্থ কিন্তু সংরক্ষিত হচ্ছে না, ন্যায্য শ্রম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, যেটা আমরা দেখেছি দৈনিক 350 চাল বা তার সমমূল্য। এই অর্থ দিয়ে একটি পরিবারের কিন্তু ব্যয়ভার বহন করা অসম্ভব। আয়ের অসম বন্টন, বিনিয়োগে অনীহা আছে, যেটা বলেছে কৃষিখাতে কিন্তু কেউ বিনিয়োগ করতে চায় না, আধুনিক পদ্ধতি ব্যবহারের সমস্যা আছে। আর তোমরা বুঝতেই পারছি এখানে যে খাঁচা মওকুফ করে দেওয়া হচ্ছে যেটা আমরা দেখেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সচ্ছল কৃষকও কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, তিনিও কিন্তু খাজনা দিচ্ছেন না, দেশের অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দুর্নীতি, জমি ক্রয় বিক্রয় বিভিন্ন ক্ষেত্রে যেটা আমরা বলেছিলাম জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আইন মানা হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে সুপারিশ আমরা কি করতে পারি, একটা সুইটেবল বা একটি গ্রহণযোগ্য ভূমি সংস্কার কর্মসূচি বা নীতির জন্য আমরা কি কি পরামর্শ দিতে পারি। শিক্ষার্থীরা তোমরা কি পরামর্শ দিতে পারবে ভূমি সংস্কার কি কি আমরা দিতে পারি পরামর্শ হিসেবে? শিক্ষার্থীরা তোমরা কি পারবে? তোমাদের ভূমি সংস্কারের জন্য কি কি পরামর্শ দিতে পারো, তোমরা কি কি সুপারিশ ভাবছো, বলতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তোমরা যদি বলতে না পারো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সুপারিশ আমরা এখানে করতে পারি, যেটা ভূমির মালিকানা,
সবার আগে যেটা করতে হবে, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র আবাদি জমিকে একত্রিত করে আমরা বৃহদায়তন ভাবে চাষাবাদ করতে পারি। তারপর যেটা বলেছে ভূমির সর্বোচ্চ সীমা যেটা বলা হয়েছে, অনেক কৃষি অর্থনীতিবিদ বলেছেন যে সেটা সর্বোচ্চ 50 বিঘা জমি হওয়া উচিত একজন পরিবারের জন্য। সেক্ষেত্রে 100 বিঘা, যেটা পরবর্তী সময় 75 বিঘা দেখেছি, সেটা অত্যন্ত বেশি হয়ে যায় পরিমাণটা। তারপর দেখো ভূমিহীন কৃষকের উন্নয়ন করতে হবে, যাতে আমরা জানি অনুপস্থিত মালিকানা রোধ করতে হবে। জমির সাথে, কৃষি জমির সাথে সরাসরি জড়িত নয় এমন কাউকে আমরা জমি মালিকানা হওয়া থেকে বিরত রাখতে হবে। আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করতে হবে, বর্গা চাষীর স্বার্থ সংরক্ষণ করতে হবে, জমির খণ্ড বিখণ্ডতা রোধ করতে হবে, খাজনা নীতি প্রণয়ন করতে হবে, নতুন নতুন যেটা আমরা বলেছি প্রগতিশীল হারে খাজনা বাড়াতে হবে, ন্যায্য মজুরি কৃষককে প্রদান করতে হবে, প্রকৃত চাষীদের হাতে জমি বন্টন করতে হবে, আর চরের জমিটা কি করতে হবে, বন্টন করতে হবে। এগুলো তো আমরা দেখেছি সমস্যা ধরেই সমাধান। এরপর যেটা আমরা দেখব বাংলাদেশে ভূমি সংস্কার আইন প্রণয়নের সমস্যা এবং তা বাস্তবায়নের সমস্যা। আমি ইতিমধ্যে বলে ফেলেছি প্রণয়নের সমস্যাগুলো কি কি, যেমন রাজনৈতিক দর্শন আমাদের সঠিক রাখতে হবে। আমি কি একটি পুঁজিবাদী দেশ হব, না গণতান্ত্রিক দেশ, না আমি সমাজতান্ত্রিক দেশ, সেটাকে আগে আমাকে নিশ্চিত করতে হবে। সেইভাবে আমাকে ভূমি সংস্কার করতে হবে। উদ্বৃত্ত জমি সংগ্রহ করে সেই অনুযায়ী বন্টন করতে হবে। এটা একটা বড় একটা সমস্যা, এগুলো বড় একটা সমস্যা। তারপর দেখো গণমুখী ভূমি সংস্কার কর্মসূচি, সবার জন্য ভূমি সংস্কার কর্মসূচি, যেখানে কারো কোনো মতভেদ থাকবে না। তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রণয়ন, তারপর ভূমিহীন কৃষকের সমস্যা, এগুলো হচ্ছে অনেক সমস্যা। এই সমস্যার কারণে আমরা কার্যকরী ভূমি সংস্কার আইন প্রণয়ন করতে পারছি না। আর আইন যদিও প্রণয়ন করি, বাস্তবায়নেও সমস্যা। কি সমস্যা বলা হয়েছে, পরিবারের সংজ্ঞা এবং আকার নির্ধারণ করতে হবে। তো কতজন সদস্য থাকলে তাকে আমরা পরিবার বলবো, সংজ্ঞায়িত করা, জমির গুণাগুণ বিবেচনা, আইনগত জটিলতা রয়েছে। তারপর ভুক্তভোগী শ্রেণীর অস্তিত্ব, সমাজের দুঃখিত সুবিধাভোগী শ্রেণী অস্তিত্ব, এক শ্রেণীর ব্যক্তি আছেন বা গোষ্ঠী আছেন যারা সবসময় সুবিধা নিয়ে থাকেন, তাদেরকে কিভাবে দূরীভূত করা। এক শ্রেণীর সরকারি কর্মকর্তাদের অনীহা, যারা আইন প্রণয়ন বাস্তবায়নের সাথে কোনটাতে জড়িত থাকতে চান না। এখন যেটা আমরা দেখতে চাচ্ছি, এখানে কি বলা হয়েছে, ডেফিনিশন অফ ল্যান্ড টেনিউর সিস্টেম। এটা আসলে কি, এতক্ষণ ধরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ভূমি সংস্কার। ভূমি সংস্কারের জন্য আমরা যে সংজ্ঞা পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা বলেছিলাম ভূমি সত্ত্ব। শিক্ষার্থীরা অবশ্যই মনে আছে। তো ভূমি সত্ত্ব কি, দেখো যেটা বলেছি, ভূমির মালিকানা ও ব্যবহার সম্পর্কিত আইন কানুন ও রীতিনীতিকে ভূমি সত্ত্ব বলা হয়। ভূমির মালিকানা ও ব্যবহার সম্পর্কিত আইন কানুন ও রীতিনীতিকে ভূমি সত্ত্ব বলা হয়। তাহলে এটি হচ্ছে ভূমি সত্ত্ব। এখন দেখছি অধ্যাপক মার্শাল হ্যারিসের মতে, যে পদ্ধতিতে এবং যে সময়ের জন্য কৃষি জমির ভোগ দখলের অধিকার নিরূপিত হয়, সংক্ষেপে তাকে ভূমি সত্ত্ব বলা হয়। মানে কতটুকু সময়ের জন্য আমি সেই জমিটা ভোগ দখল করবো, সেই সময়ের জন্য আমার যে অধিকার, সেটাই হচ্ছে ভূমি সত্ত্ব। সত্ত্ব মানে আইন বা অধিকার। সাধারণত 3 ধরনের ভূমি সত্ত্ব বা চাষাবাদ ব্যবস্থা পরিলক্ষিত হয়, যেমনটা আমি প্রথমে উল্লেখ করেছি। দেখো, চাষি মালিকানাধীন ব্যবস্থা। চাষি মালিকানাধীন ব্যবস্থা মানে কি, এক্ষেত্রে কৃষক পারিবারিক শ্রম বা ভাড়াকাড়া শ্রমের সাহায্যে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করতে পারে। ভাগ চাষ ব্যবস্থা, যেটা একটু আগে আমরা দেখেছি তেভাগার যে ব্যবস্থা, সেই মাধ্যমে কিন্তু ভাগ চাষ পদ্ধতিতে চাষাবাদ করা যায়, সেই সংক্রান্ত অধিকার আছে। আর নগদ অর্থের বিনিময়ে চাষাবাদ ব্যবস্থা, যেটা হয়েছে আমি কি করতে পারি, সেলামি হিসেবে অর্থ দিলাম, নগদ অর্থ দিয়ে আমি নির্দিষ্ট সময়ের জন্য মালিকের কাছ থেকে জমিটা বুঝে নিলাম। এই পদ্ধতির একটা বড় সুবিধা যেটা হচ্ছে, সরাসরি এখানে মালিক কিন্তু জমির ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। কৃষক তার ইচ্ছা মতো স্বাধীনভাবে কিন্তু এখানে চাষাবাদ ব্যবস্থা পরিচালিত হবে এখানে। তারপর যেটা আমরা দেখছি আজকে আমার যে স্লাইডটা, সেখানে বলা হচ্ছে ডিফেক্টস এন্ড মেজার্স টু রিমুভ দ্য ডিফেক্টস অফ দ্য ল্যান্ড টেনিউর সিস্টেম ইন বাংলাদেশ। বাংলাদেশে ভূমি সত্ত্ব ব্যবস্থার সমস্যা বা ত্রুটি, আর ত্রুটিগুলো কিভাবে দূর করা যায়। ত্রুটি সমূহ কিন্তু আমরা ইতিমধ্যে বুঝতেই পেরেছি। সেগুলো হচ্ছে জমির অসম বন্টন, ভূমিহীন কৃষক, জমির খণ্ড বিখণ্ডতা ও বিচ্ছিন্নতা, বর্গাদারি প্রথা, কৃষি ঋণের সমস্যা আছে, কৃষি জমির অনুপস্থিত মালিক জমিতে থাকছেন না, জমির অবাস্তব সিলিং, আর সিলিং মানে সর্বোচ্চ সীমানা যেটা আমরা বলেছিলাম,
আয় বৈষম্য বৃদ্ধি, জীবন নির্বাহী চাষাবাদ। বেশিরভাগ কৃষি জমিতে দেখা যায় তারা শুধুমাত্র জীবন নির্বাহী চাষাবাদ করছেন, বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু কৃষি খামার তেমন পরিচালিত হচ্ছে না। তারপর যেটা আমরা বলছি, দেখো জমির উন্নয়ন হয় না। এগুলো হচ্ছে ভূমিসত্ত্ব ব্যবস্থার ত্রুটি। আর ত্রুটিগুলো কিভাবে দূর করা যাবে এক নজরে দেখে নেই। জমি বন্টনে সমতা আনয়ন, যেটা আমরা বারবার বলেছি, ভূমিহীন কৃষকদের মধ্যে কার জমি বন্টন, যৌথ খামার কর্মসূচি গ্রহণ, বর্গাদারি প্রথা বিলোপ সাধন, কৃষি ঋণের ব্যবস্থা করা, কৃষি জমির অনুপস্থিত মালিকানা রোধ, জমির অবাস্তব সিলিং হ্রাস, আয় বৈষম্য হ্রাস, কৃষি উপকরণ ব্যবহার, জমি স্থায়ী উন্নয়ন। আমরা বারবার বলছি অস্থায়ী কোনো উন্নয়ন কখনোই গ্রহণযোগ্য না, পার্মানেন্টটাই সবসময় গ্রহণযোগ্য হয়। আজকে ক্লাসের জন্য রেফারেন্স হিসেবে আমরা যে বইগুলো নিচ্ছি আমরা সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৃষি এবং গ্রামীণ অর্থনীতি সিলেবাসে সেখানে এগুলো দেওয়া, এগুলো হেল্প নিয়েছি, এবং বিভিন্ন সহায়ক হিসেবে বিভিন্ন বাংলা বই বা আমরা যেটা বলেছি বারবার, যেটা বলি অনলাইনে বিভিন্ন লেখাও কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে যেটা আমরা দেখছি ক্লাস শেষ করে, যেটা আছে ক্লাস প্রায় শেষ, আমরা একটু এক নজরে দেখে নিই আজকে আমরা কি বিষয় পড়লাম। এক নজরে একটু দেখে নিচ্ছি। আজকে আমরা পড়লাম সপ্তম অধ্যায়, তোমাদের সাথে আমার, এটা হচ্ছে 7 নম্বর লেকচার বা ক্লাস। আর যেটা হচ্ছে হেডলাইন হচ্ছে ল্যান্ড রিফর্মস, মূলত ভূমি সংস্কার। তারপরে এখানে ভূমি সংস্কারের জন্য আমরা যেটা দেখেছিলাম সংজ্ঞা, ভূমি সংস্কার আসলে কি, যেটা আমরা একটু আগে পড়লাম, ভূমিসত্ত্ব ব্যবস্থা সংস্কার সাধন, তাই তো? মালিকানা ব্যবহার সংক্রান্ত আইনের পরিবর্তন করে দেশে প্রচলিত ভূমিসত্ত্ব ব্যবস্থা সংস্কার, এটা হলো ভূমি সংস্কার। তারপর যেটা আমরা দেখেছি ভূমি সংস্কারের আসলে প্রকারভেদ বা ধরন, যেটা আমরা বলেছি এক এক সমাজ ব্যবস্থা কিন্তু এক এক ধরনের ভূমি সংস্কার, সেটা আমরা এখানে ছোট করে আমরা দেখিয়েছি। ভূমি সংস্কার এবং কৃষি সংস্কার। আচ্ছা, এই স্লাইড দেখাতে গিয়ে আমার একটি প্রশ্নের কথা মনে পড়ে গেল। এরকম তো প্রশ্ন আসতে পারে, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ভূমি সংস্কার না কৃষি সংস্কার? শিক্ষার্থীরা তোমরা কি ভাবছো, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ভূমি সংস্কার না কৃষি সংস্কার? তোমাদেরকে আমি প্রশ্ন রাখছি, তোমরা কি উত্তরটা বলতে পারবে? বেশি গুরুত্বপূর্ণ, ভূমি সংস্কার না কৃষি সংস্কার? ম্যাম ভূমি সংস্কার। অবশ্যই ভূমি সংস্কার প্রয়োজন, কিন্তু কৃষি সংস্কারটা বেশি দরকার। কেননা কৃষি কিন্তু বেশি বিস্তারিত ধারণা, ভূমি হচ্ছে কৃষির একটি, আমরা বারবার বলছি ভূমি হচ্ছে কৃষির একটি অংশ। হ্যাঁ, এখন যেটা আমরা বলছি কৃষি সংস্কার। আচ্ছা, আমি যেটা আমরা বলছি, তুমি ম্যাম ভূমি সংস্কার। আচ্ছা বলো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সংস্কার আমি বলছি, তুমি তুমি একটু তোমার স্লাইডটা একটু আনমিউট করো, আমি উত্তরটা বলে দিচ্ছি। ভূমি সংস্কার কৃষি সংস্কার, যেটা আমরা বারবার বলছি এবং বারবারই বলেছি, ভূমি সংস্কার কিন্তু সংকীর্ণ ধারণা, কৃষি সংস্কার কিন্তু একটা বিস্তৃত ধারণা। কৃষির মধ্যে ভূমি, কৃষি বাজারজাতকরণ, উৎপাদন সবকিছু গুরুত্বপূর্ণ। সেজন্য যেটা বলা হয়েছে কৃষি সংস্কার বলে, কিন্তু আসলে যেটা আমি বলি অন্তর্ভুক্ত ভাবে কিন্তু ভূমি সংস্কার চলে আসে অন্তর্নিহিত ভাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ, আমি পুরোটা তোমাদেরকে বলবো না, তোমরা তোমাদের বিভিন্ন ডেটা পাঠ্যক্রম থেকে উত্তরটা তোমরা শিখবে। ঠিক আছে, আমি শুধু এখানে ছোট্ট করে হিন্টস বললাম। ভূমি সংস্কার হচ্ছে একটা সংক্ষিপ্ত ধারণা, আর কৃষি সংস্কার কিন্তু একটা বিস্তৃত ধারণা। এখানে দেখো, যেটা আমরা চীনের ভূমি সংস্কারের ছবি দিয়েছি, এটা হচ্ছে এগ্রিকালচার রিফর্মস, কৃষি সংস্কার। মানে কৃষির একটা অংশ হচ্ছে ভূমি, কেননা কৃষি উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে ল্যান্ড। ল্যান্ড ছাড়া কিন্তু কৃষি সম্ভব না, এবং কৃষির ক্ষেত্রে উপকরণ লাগবে, কৃষি বাজারজাতকরণ, গুদামজাতকরণ অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ, আমি একটু করে সংক্ষেপে বললাম, তোমরা এটা সমাধান করে আমাকে জানানোর চেষ্টা করবে। তারপর এখন যেটা বলবো, অবজেক্টিভস অফ ল্যান্ড রিফর্ম, আমরা পড়েছি ভূমি সংস্কারের উদ্দেশ্য, পড়েছি ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা, বিভিন্ন যে অধ্যাদেশ 1950, 60, 72, 84 সেগুলো আমরা দেখলাম। সর্বশেষ ভূমি সংস্কার হচ্ছে 1984। তারপর দেখেছি ভূমি সংস্কার ব্যবস্থা ত্রুটি এবং এগুলো কিভাবে দূর করা যায়। তারপর আমরা সর্বশেষ দেখেছি কি ভূমি সত্ত্ব ব্যবস্থা, যেটা আমরা দেখলাম ভূমি সত্ত্ব ব্যবস্থা বা ভূমি তার এবং তার ত্রুটি এবং ত্রুটিগুলো কিভাবে দূর করা যায় সেগুলো আমরা এখানে ছোট করে দেখে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের পাঠ্যক্রম। আমাদের ক্লাসের সময় কিন্তু এখন প্রায় 1 মিনিটের মতো আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কি আজকে শিক্ষার্থীরা পড়া বুঝতে পেরেছো?
আমি কিন্তু তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি প্রতি ক্লাসের মতো, আজকেও দিয়েছি। হোমওয়ার্ক কিন্তু নিয়মিত করতে হবে তোমাদের পাঠ্য বইতে, এবং সেই উত্তরগুলো খুব সুন্দর করে দেয়া আছে। আর যেটা আমি যে বইয়ের যে রেফারেন্স গুলো দিলাম সেখানে তো আছেই। আর সবসময় যেটা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, কোশ্চেন ব্যাংক সবাই যেটা করবে নিয়মিতভাবে সমাধান করবে। তাহলে আজকে যেটা করতে পারি, আমাদের 1 মিনিটেরও কম সময় আছে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সবাই ভালো থেকো শিক্ষার্থীরা। আমি এখন শেয়ার স্টপ করব স্লাইড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আগামী ক্লাস দেখার জন্য, আগামী ক্লাসে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।